সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা। আজকে আমি গল্প করতে এসেছি। আজকের সাবজেক্টটা এত এ কঠিন কিছু না। জাস্ট যতগুলো ভিডিও আমি এর আগে বানিয়েছি সেগুলোর একটা সারমর্ম জাস্ট সামারি নিয়ে আলাপ আলোচনা করব। এর রিসেন্ট আগের যে ভিডিওটা করেছি সেটাতে আমি বলেছিলাম, "It is very hard to make $100,000 but it's really easy to make $1,000,000" আপনারা হয়তো হাসছেন যে আমি এটা কি বলছি। এটা আসলে সত্যি। এর আগের ভিডিওটাতে আমি এটার ডিটেইলস একটা বর্ণনা করেছি কেন সেটা আপনার হয়তো মনে আছে। আর যদি মনে না থাকে বা দেখে না থাকেন, আপনাদেরকে অনুরোধ করব আমার ওই আগের ভিডিওটা জাস্ট রিসেন্টলি যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা আপনি দেখে নেবেন। আমি আবার বলছি, ইটস ভেরি হার্ড টু মেক $100,000 বাট ইজি টু মেক $1,000,000। সবচেয়ে মজার কথা কি জানেন? যে বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন সে নিজেই বলেছে, দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। সো কম্পাউন্ডিং এটা হচ্ছে অষ্টম আশ্চর্য। পৃথিবীতে যে 7টা আশ্চর্য আছে সেই 7টা আশ্চর্যর পরের অষ্টম আশ্চর্যটা হলো গিয়ে কম্পাউন্ডিং ইন্টারেস্ট। এটা যে বুঝে সে কিন্তু তাহলে কিন্তু সে তার ওয়েলথ গড়ে তুলতে পারে। আর যদি আপনি এটা মানতে না চান তাহলে আপনি পিছিয়ে থাকবেন। কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আছে হিসাবটা আইনস্টাইন বলেছে সেটা কিন্তু উনি আবিষ্কার করেছে। এটা কিন্তু এত ইজি একটা ক্যালকুলেশন না, এটার একটা ফর্মুলা আছে। ওই ফর্মুলার মধ্যে ফেলে আপনাকে হিসাব করতে হয়। এবং উনি যখন এই ফর্মুলাটা ইনভেন্ট করেছে তখন সে আশ্চর্য হয়ে গেছে যে ব্যাংক যে আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে আমাদেরকে যে আগ্রহ দেখায় যে তোমরা ইনভেস্ট করো, সেটা আসলেই একটা অষ্টম আশ্চর্যের জিনিস। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমি উপরেই দেখাচ্ছি যে আইনস্টাইন এটা নিজেই বলেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা? কেউ $50,000 ইনকাম করলো নাকি $500,000 ইনকাম করলো, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ হাউ টু ম্যানেজ ইউর ওয়েলথ অ্যান্ড হাউ টু গ্রো ইউর মানি। আপনি কিভাবে আপনার মানিটাকে গ্রো করবেন আর আপনি ইনভেস্টমেন্টটাকে গ্রো করবেন, সেটাই হলো গিয়ে আসল কথা। পৃথিবীতে 1% মানুষ মাত্র জানে হাউ টু ম্যানেজ দেয়ার ওয়েলথ। তারা যে স্ট্র্যাটেজি ব্যবহার করে তাদের ওয়েলথকে ম্যানেজ করে সেটা এমন কোনো কঠিন জিনিস না। সেটা যদি আপনি জানতে পারেন এবং যে কেউ যদি জানতে পারে সবার পক্ষেই সম্ভব এই 1% পিপলদের মতো আপনার মানিকে আপনি ম্যানেজ করতে পারা এবং হাউ টু গ্রো ইউর মানি অ্যান্ড ওয়েলথ এক্স্যাক্টলি লাইক দ্য 1% পিপল অফ দ্য ওয়ার্ল্ড। আমার আজকের যে আলোচনাগুলি করছি সেখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টস দেখি এবং উত্তর দেই। সুতরাং আপনাদের যেই কোশ্চেনগুলি আছে আপনারা প্লিজ কমেন্টসে আপনারা কমেন্টস করবেন, আমি আনসার করে দেব। আর আপনারা দেখতে থাকেন। এই ওয়ার্ল্ডে যে বেস্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা আছে তারা কিন্তু একটা স্ট্র্যাটেজি মেনটেন করে। আর সেই স্ট্র্যাটেজিটা হলো গিয়ে 15-65-20। ওরা বলছে যে আপনি যদি $1 ইনকাম করেন সেটার 15% মানে 15 পয়সা আপনার ইমার্জেন্সি ফান্ডে যাবে। ইমার্জেন্সি ফান্ডে প্রতিটা ডলারে বা প্রতিটা $1 আপনার 15 সেন্টস অথবা 15 পয়সা আপনি ইমার্জেন্সি ফান্ডে ট্রান্সফার করে দেবেন। এবং ইমার্জেন্সি ফান্ডটা এমন জায়গায় আপনি রাখবেন যাতে খুব সহজলভ্য হয়, ইজিলি যাতে ওখান থেকে আপনি পয়সা পুল করে আপনি যে কোনো বিপদ আপদ আসলে সেটা মিটিয়ে ফেলতে পারেন। আমাদের চলার পথে আমাদের গাড়ি নষ্ট হতে পারে, আমাদের বিপদ আসতে পারে, আমাদের অসুখ বিসুখ হতে পারে। হঠাৎ করে যখন টাকার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাই। তখন অন্যর কাছে হাত পাতার চেয়ে সেখানে আপনার ইমার্জেন্সি ফান্ড থেকে টাকা পুল করে সেই বিপদটা মীমাংসা করা যায়। সেই জন্য সবাই বলে যে এই যে অ্যাডভাইজাররা বলে তোমরা 15% রুল, সেটা হচ্ছে $1 ইনকাম করলে 15% ইমার্জেন্সি ফান্ডে প্রতিবার তোমরা জমা করবা। এইভাবে আস্তে 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 6 মাসের ইমার্জেন্সি ফান্ড অথবা আপনার 8 মাসের আপনার যে ইনকাম সেই ইনকামের 8 মাসের সমান আপনি ইমার্জেন্সি ফান্ডে জমা করবেন। এরপরে আসে কিন্তু 65, যেটা সেটা হচ্ছে 65%। $1 65% মানে $1 65 পয়সা আপনি আপনার যে স্পেন্ডিং খরচ সেই স্পেন্ডিং খরচের জন্য আপনি খরচ করতে পারেন। স্পেন্ডিং খরচের মধ্যে কি কি পড়তে পারে? যে স্পেন্ডিং খরচ মানে আমাদের যাবতীয় আপনাদের রেন্ট থাকলে রেন্ট, আদারওয়াইজ বাড়ি যদি আপনি কিনে থাকেন ব্যাংকের থেকে ফাইন্যান্স করে তাহলে মর্গেজ, তারপরে আপনার ফুড, খাওয়া দাওয়া, আপনার ট্রান্সপোর্টেশন, এগুলো সব আপনার স্পেন্ডিংয়ের মধ্যে রাখা যায়।
তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার 20%। তাহলে 15, 65, 20, সেই 20%টা আপনি আপনার এনজয়ের জন্য, আপনার ভ্যাকেশনের জন্য, তারপরে আপনি যদি কোনো আনন্দ করতে চান, পার্টি দিতে চান, আপনি ঘোরাফেরা করতে চান, আপনি শপিং করতে চান, যেটা আপনার এই পছন্দ হয় সেটা আপনি কেনার জন্য, সে সেই জিনিসটাতে আপনি 20% দিয়ে খরচ করবেন। তাহলে $1 ইনকাম করলে 15% যাবে আপনার ইমার্জেন্সি ফান্ডে, 65% যাবে আপনার স্পেন্ডিংয়ে, আর 20% যাবে আপনার এন্টারটেনমেন্টের জন্য। ইভেন কি আপনার বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনও কিন্তু এই সম্পর্কে বলে গেছে যে তোমরা টাকার পিছনে অনবরত না দৌড়ায় তোমরা এমন একটা ফান্ড করো যেখানে তোমরা সেই ফান্ডের দিকে তোমরা আনন্দ করতে পারবে। আনন্দ ছাড়া জীবন অর্থহীন। শুধু আনন্দ আমাদের করতে হবে, ভ্যাকেশনও করতে হবে, কিন্তু সব সীমিত। আবার আনন্দ ছাড়া, হ্যাপিনেস ছাড়া জীবন চলে না। এবং ইভেন দেখেন আপনি আইনস্টাইন যে এই কথাটা বলেছে সেটাও আপনি বিশ্বাস না হলে দেখেন এখানে। কিন্তু তিনি আরেকটা কথাও বলেছেন, সেটা হচ্ছে লিড মডেস্ট লাইফ। মডেস্ট লাইফ লিড করার মধ্যেই কিন্তু হ্যাপিনেস। আপনি স্ট্রেসফুল, আপনি আরও কম্পিটিশন করছেন অন্যদের সাথে, আপনি ওর কি আছে আমার নাই, আমারও ওইটা হতে হবে, ও মার্সিডিজ আছে আমারও মার্সিডিজ থাকতে হবে, এইভাবে যদি আমাদের জীবনটাকে আমরা মানে দৌড়াতে থাকি আমাদের এক্সপেন্সের দিকে, তাহলে কিন্তু জীবনটা স্ট্রেসফুল হয়ে যায়। ইভেন আইনস্টাইনও বলেছে তোমরা মডেস্ট লাইফ লিড করো, তাহলে তোমাদের জীবনটা ওইটাই হ্যাপি। মডেস্ট লাইফ লিড করার মধ্যেই হ্যাপিনেস বিদ্যমান। এই যে রুলটা দিলাম 15, 65, 20, এটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন কমেন্টসে। আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলবেন, আমি উত্তর দেব, এবং আমি সেটা আপনাদের মতামতটা কি সেটা আমার জানার খুব ইচ্ছে। এখন চলা যাক, আমি বলছিলাম সেটা হচ্ছে গিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে 8% যে আপনি সবসময় বলেন যে ইন্টারেস্ট রেট 8%-এ আপনার কোথায় দেয়। আমি আগেও বলেছি যে আপনার যে S&P 500-এর যে ইন্ডেক্সকে ফলো করে এমন সব ইটিএফগুলো আপনার সবসময় ইন্ডেক্সকে ফলো করে চলে। শুধু ইটিএফ মানে কি? ইটিএফ হচ্ছে কি আপনার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। মানে হচ্ছে যে ইকুইটিজ আছে বা স্টক আছে, ইন্ডিভিজুয়াল স্টক আছে, সেগুলো তো একটা জিনিস। যেমন আপনি যদি টেসলার একটা স্টক কেনেন সেটা টেসলারই একটা স্টক। তারপরে আপনার জিএমসির যদি একটা স্টক কেনেন সেটা জিএমসির একটা স্টক। কিন্তু ইটিএফ হচ্ছে একটা ফান্ড। তারা ফান্ডটাকে এমনভাবে করেছে যে এখন যদি একটা ফান্ড যদি $50 হয়, সেই $50 মধ্যে ওরা S&P 500-এর মধ্যে যেসব ইকুইটিসগুলো আছে, যেসব মিউচুয়াল ফান্ডগুলো আছে, ওরা সেইগুলো এই রেশিও অনুযায়ী ওটার ভিতরে ইনক্লুডেড করেছে। সুতরাং আপনি যদি একটা ইটিএফ কিনেন $50 বা $45 যেটার যেই দাম, তাহলে আপনি সবগুলো 500 যে বেস্ট 500 ইন্ডাস্ট্রিজ আছে, যে ম্যানুফ্যাকচার আছে, সেগুলি আপনি সবগুলোর মধ্যে আপনি ইনভেস্ট করার মতো হয়ে গেল। সুতরাং আপনি যদি 20 বছর ধরে যদি আপনি এটা দেখেন যে S&P 500 ইন্ডেক্সটা উঠছে কমছে, উঠছে কমছে, উঠছে কমছে, এবার কিন্তু আলটিমেটলি একদম 20 বছর আগের থেকে আপনি দেখবেন তার 8 থেকে 9% কিন্তু তার গ্রোথ আছে। অনেকে ভয় পেয়ে যায়, তো এখন পড়ে যাচ্ছে, রিসেশন আসতেছে, পড়ে গেল, তাহলে কি হবে? চিন্তার কোনো কারণ নাই। আপনি লং টার্ম হিসাবে ধরে নিয়ে আপনি ইনভেস্ট করবেন, দেখবেন আপনার S&P 500 ইন্ডেক্স যেভাবে 8% থেকে 9% করে আপনার গ্রো করছে, আপনার যদি ওই ইটিএফগুলো যদি কেনা থাকে যেটা এই ইন্ডেক্সকে ফলো করে, আপনার গ্রোথও কিন্তু একই ওইটার সঙ্গে আপনি যদি ওভারল্যাপ করেন আপনার S&P 500-এর যে ইন্ডেক্সটা, আর আপনি যেসব জিনিসে আপনি ইনভেস্ট করলেন সেটা ওভারল্যাপ করলে দেখবেন একইভাবেই ওইটা গ্রো হচ্ছে। এতে চিন্তার কিছু কারণ নাই। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, এটা লং টার্ম হিসেবে ধরতে হবে। কমপক্ষে 20 বছর বা 25 বছর হিসেবে যদি ধরেন, আপনার গ্রোথ হবেই হবে। এখন আবার বলেন, এখন জিজ্ঞেস করতে পারেন, অনেকে জিজ্ঞেস করে যে এই ইটিএফগুলি কি জিনিস। আমি কয়েকটা নাম বলছি, যেমন VOO, SPYD, SPYU,
SPY, এগুলো হচ্ছে ETF। আমি কয়টার নাম বললাম? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ৪ টার নাম বললাম। আরও আছে। কিন্তু আমি আপনার জাস্ট ৪ টা যেটা আমি পছন্দ করি সেই ৪ টার নাম বললাম। এগুলো হচ্ছে ETF। এগুলিতে ইনভেস্ট করলে আপনি 8 থেকে 9% আপনার ২০-২৫ বছর যদি আপনার টার্গেট থাকে, আপনি 8 থেকে 9% আপনার গ্রোথ পাওয়া যায়। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যত আর্লি বয়সে ইনভেস্টমেন্টে ইনভেস্ট করা শুরু করা যায়, ততই ভালো গ্রোথ পাওয়া যায়। আপনার এইজ হয়ে গেলে সেটা সেরকম গ্রোথ পাওয়া যায় না। একটা উদাহরণ দিয়ে বলছি, সেটা হলো গিয়ে যে ইনভেস্টর 1 আর ইনভেস্টর 2। ইনভেস্টর 1 এর তার বয়স 25 বছর। সে $৫,০০০ করে প্রতি বছর সে ইনভেস্ট করতে থাকলো। তাকে যে একই সঙ্গে $৫,০০০ দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আপনি ১ বছরের মধ্যে $৫,০০০ সে দিচ্ছে, কিন্তু সে 10 বছর কন্টিনিউ করলো। সে 35 বছরে গিয়ে স্টপ করে দিল। আর আর সে ইনভেস্ট করছে না। কিন্তু সেটা ইনভেস্টমেন্টের মধ্যে রেখে দিল 8% গ্রোথ রেটে। তো দেখেন আপনারা, সে 25 বছর থেকে মাত্র 35 বছরে গিয়ে সে স্টপ করে দিল $৫,০০০, কিন্তু 65 বছরে গিয়ে তার $8,০০,০০০ উপরে তার টোটাল গ্রোথ হয়ে গেল। আর ইনভেস্টর 2 সে 35 বছরে শুরু করলো, তারপরে সে কোনো স্টপ করলো না, $৫,০০০ করে সে দিতেই থাকলো আপ টু তার 65 বছর পর্যন্ত। কিন্তু তার গ্রোথ হলো 65 বছরে গিয়ে মাত্র $6,০০,০০০। কত ডিফারেন্স! সে কিন্তু স্টপ করে দিছে। আপনার 25 বছর থেকে সে শুরু করেছে, সে 35 বছরে গিয়ে সে টাকা কন্ট্রিবিউট করা টোটালি বন্ধ করে দিল। তারপরেও তার গ্রোথ 65 বছরে গিয়ে আপনার 8,০০,০০০ উপরে। আর যে 35 বছরে শুরু করলো, সে কিন্তু দিয়েই যাচ্ছে, সে স্টপ করে নাই। সে 35 বছর থেকে $৫,০০০ করে দিয়েই যাচ্ছে 65 বছর পর্যন্ত। তারপরেও তার টোটাল গ্রোথ হয়ে গিয়ে দাঁড়ালো মাত্র $6,০০,০০০। তাতে বুঝতে পারতেছেন যে আর্লি স্টার্ট করা কত ইম্পর্টেন্ট। আমাদের যাদের বাচ্চা-কাচ্চা আছে, আমরা তো অলমোস্ট রিটায়ারমেন্টের দিকে চলে যাচ্ছি। কিন্তু আমাদের বয়সের যাদের বাচ্চা-কাচ্চা আছে, তাদেরকে কিন্তু এই জিনিসটা যদি আপনারা বুঝান এবং বুঝাতে পারলে তারা বেনিফিট হবে। আপনি তো আর বেনিফিট হবেন না, তারা কিন্তু খুব বেনিফিট হবে। যত আর্লি বয়সে ইনভেস্টিংয়ে যাওয়া যায়, ততই ভালো। ইনভেস্টিং কিন্তু আমরা অনেকেই করি না, কিন্তু করি। যেটা আমাদের কোম্পানি আমাদেরকে 401k দেয়, সেখানে আমরা ইনভেস্ট করতেছি। সেটাও কিন্তু ওই ওই যেখানে আমরা 401k তে আমরা পয়সা দেই, সেটা কিন্তু ওরা, ওই কোম্পানি, ওই যেই বেস আছে, তারা কিন্তু স্টক মার্কেটেই তারা ইনভেস্ট করে। কিন্তু আপনারা যদি নিজেরা যদি ইনভেস্ট করতে জানেন, ওইটাও থাকলো। আর এদিকে নিজেও যদি আপনার রথ আইআরএ খুলে আপনি ইনভেস্ট করেন, আপনার ছেলেমেয়েদেরকে যদি শেখান, সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত মঙ্গলজনক। কারণ আমরা তো যারা বাঙালিরা এই কমিউনিটিতে থাকি, তারা এগুলি নিয়ে আমরা কাজের মধ্যে এত ব্যস্ত থাকি, আমরা এগুলি নিয়ে কোনো রিসার্চও করি না, যার জন্য আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। আমাদের সবার উচিত যে ইনভেস্টে যাওয়া উচিত। কারণ আমরা নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্কের মধ্যেই আমাদের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, অথচ আমরা সেটা নিয়ে একটু রিসার্চ করি না। কত ইজি! সকাল 9:30টার সময় মার্কেট ওপেন হয়, 4টার সময় ক্লোজ হয়। হচ্ছে, কিন্তু আমরা ওদিকে কেয়ারও করছি না, আমরা ওদিকে কর্ণপাতও করছি না। আমরা কত পিছিয়ে আছি, চিন্তা করেন একবার। কিভাবে ইনভেস্ট করতে হয় সেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, কিন্তু আপনারা একটু দেখে নিন। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে গিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন। বিভিন্ন রকম অ্যাকাউন্ট আছে। আমি প্রেফার করি রথ আইআরএটা, কারণ রথ আইআরএটা হচ্ছে আপনার টোটালি ট্যাক্স ফ্রি। এখানে আপনি যে পয়সাটা দিবেন, সেটা যেহেতু আপনি পোস্ট আপনার ইনকামের যে পোস্ট নেট ইনকাম, সেখান থেকে যেহেতু আপনি ইনভেস্ট করবেন, সেটা যতই গ্রো হোক, আপনি যখন 59.5 ইয়ার্স যখন আপনার হবে, যখন উইথড্র করবেন, টোটালি 100% ট্যাক্স ফ্রি। আবার ক্যাশ অ্যাকাউন্টও আছে। ক্যাশ অ্যাকাউন্টে কিন্তু আপনি যদি কেনাবেচা করেন, ট্রেডিং করেন, তাহলে কিন্তু আপনাকে প্রতি বছর যে আপনি ইনকাম ট্যাক্স করবেন, সেখানে কিন্তু আপনাকে এটা রিপোর্ট করতে হবে এবং আপনাকে ট্যাক্স দিতে হবে। অথচ রথ আইআরএ থাকলে সেটা রিপোর্ট করতে হবে না, সেটা এবং ট্যাক্সও দিতে হবে না। যখন আপনি উইথড্র করবেন, একদম টোটালি 100% ট্যাক্স ফ্রি। আজকে অনেক কথা বললাম।
আপনার যার যার যেসব কোশ্চেন আছে আপনার কমেন্টসে দিবেন, আমি আনসার দিয়ে দেব। আর আপনারা ভালো থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার দিবেন প্লিজ, আর আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও উৎসাহিত হব নেক্সট ভিডিওগুলো বানাবার জন্য। আপনারা ভালো থাকুন।